ক্লাস 7-এ আমরা আজকে গতদিন অব্যয়পদ পড়িয়েছিলাম। আজকে শব্দরূপ এবং ধাতুরূপ এইটা একটু আলোচনা করে দেব। এটা তো মুখস্থ করার বিষয়, তবে এবার কিন্তু আমাদের একটু একটু করে সুখ বিভক্তির সঙ্গে শব্দগুলোর রূপের কী পরিবর্তন হয় সেইগুলো একটু আলোচনা করে দিতে হবে, সেইগুলো একটু মুখস্থ করতে হবে। অর্থাৎ সুখ বিভক্তিটা পুরোপুরি মুখস্থ থাকলে সেই শব্দরূপ এর সঙ্গে সুখ বিভক্তি যোগ করে কী রূপ হয় সেইটা আমাদের শিখতে হবে এবং সেই অনুযায়ী মুখস্থ করতে হবে। তাহলে এইটে উঠে আমাদের আর কিন্তু এই ধরো নরশব্দের চতুর্থী বিভক্তির বহুবচন এইভাবে না এসে ধরো এলো নর প্লাস নি, নর প্লাস নস, নর প্লাস ওষ, এইভাবে সুখ বিভক্তির চিহ্ন দিয়ে যদি আসে তাহলেও আমরা যাতে ধরতে পারি সেই জায়গাটা আমাদের আস্তে আস্তে সেই সুখ বিভক্তি যোগ করে সেটা মুখস্থ করতে হবে বা করে রাখতে হবে। তাহলে আমি যখন একটা শব্দরূপ পড়ব, প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী বিভক্তি এবং সম্বোধন পদ, তার সঙ্গে একবচন, দ্বিবচন, বহুবচনে ধরো আমাদের গো, তদ আর মনি তিনটে শব্দরূপ আছে অ্যানুয়ালে। এখন গো শব্দ দিল গো যোগ ngস, বা গো যোগ সু, বা গো যোগ যশ, গো যোগ ঔট। তাহলে তখন আমরা কিভাবে লিখব না, ওই শব্দরূপটা মুখস্থ থাকলে আমাকে জানতে হবে সুখ বিভক্তিতে কোনটা কোন বিভক্তির কোন বচনের চিহ্ন, তাহলেই আমরা করতে পারবো। তোমরা এর আগেও করেছো, তবে এইটা এবার কিন্তু মাথায় রেখে দিতে হবে যে এবার আমি প্রথমা বিভক্তির দ্বিবচন, চতুর্থী বিভক্তির একবচন, ষষ্ঠীর বহুবচন এইভাবে না এসে সুখ বিভক্তির চিহ্ন দিয়ে আসবে, মানে পড়তে হবে। ক্লাস 8-এর ক্ষেত্রেও তাই। এখানে আমরা প্রথম শব্দটা দেখব যে গো শব্দ। গো শব্দটা কিন্তু উভয় লিঙ্গ শব্দ, অর্থাৎ পুংলিঙ্গ হয়, স্ত্রীলিঙ্গ হয়। যখন গাভী অর্থ তখন স্ত্রীলিঙ্গ হয়, যখন ষাঁড় অর্থ তখন পুংলিঙ্গ হয়। সেই শব্দরূপটা এরকম: গৌ গাবৌ গাব, গাম গাবৌ গা, গবা গোভ্যাম গভী, গবে গোভ্যাম গভ্য, গোহ গোভ্যাম গভ্য, গোহ গব গবাম, গভী গব গসু, গৌ গাব গাব। এখানে তোমাদের পেজ নাম্বার 45-এ আছে এই শব্দরূপটা। এর সাথে তোমরা এবং এটার বৈশিষ্ট্য একটা হচ্ছে যে এর পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ রূপের মধ্যে কোনো পার্থক্য নেই। এই 1 নম্বর গেল। 2 নম্বর হচ্ছে তৎশব্দ। তৎশব্দটা একটা সর্বনাম শব্দ এবং যার অর্থ সে বা তিনি, এবং সেক্ষেত্রে পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লিবলিঙ্গ তিনটে লিঙ্গেই ব্যবহার করা হয়। আর একটা হচ্ছে এটা যেহেতু সর্বনাম শব্দ, আমরা জানি সর্বনাম শব্দের কোনো সম্বোধন পদ হয় না, তাই এই ক্ষেত্রেও সর্বনাম শব্দের এই তৎশব্দের কোনো সম্বোধন পদের চিহ্ন নেই। সেই জন্য এখানে আমরা পুংলিঙ্গতে দেখব সহ তৌ তে, তম তৌ তান, তেন তাভ্যাম তৈ, তস্मै তাভ্যাম তেভ্য, তস্মাৎ তাভ্যাম তেভ্য, তস্য তয় তেষাম, তস্মিন তয় তেষু। এটা স্ত্রীলিঙ্গে করলে হবে সা তে তাহ, তাম তে তাহ, তয়া তাভ্যাম তাভি, তস্যৈ তাভ্যাম তাভ্য, তস্যা তাভ্যাম তাভ্য, তস্যাহ তয় তাসাম, তস্যাম তয় তাসু। এইটা আমাদের একটু দেখে পড়তে হবে। দেখে পড়লে বানানগুলো সম্বন্ধে ধারণা আসবে। একবারে মুখস্থ করতেও যাবে না। কারোর যদি শব্দরূপ মুখস্থ না হয় তাহলে প্রথমা থেকে চতুর্থী বিভক্তি পর্যন্ত একদিন মুখস্থ করবে, আবার সেটা মুখস্থ হয়ে গেলে পরে আবার পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী বিভক্তি মুখস্থ করবে। একবারে মুখস্থ করার দরকার নেই। আর যাদের একবারে মুখস্থ হয়ে যাবে তারা করে ফেলবে। আর একটা কথা হচ্ছে যে একটা রিদিম আছে, একটা পড়ার একটা ছন্দ আছে। যেমন আমি যদি বলি গৌ গাবৌ গাব, গাম গাবৌ গাহ, গবা গোভ্যাম গভী, এই রিদিমে যদি আমি বারবার পড়তে থাকি তাহলে আমার মুখস্থ হয়ে যাবে। 3 নম্বর যে শব্দ রয়েছে সেটা হচ্ছে রস্বইকারান্ত পুংলিঙ্গ শব্দ মুনি। রস্বইকারান্ত পুংলিঙ্গ শব্দ মুনি শব্দ পড়লে আর কোন কোন শব্দ মুনি শব্দের মতো সেইটাও একটু জেনে রাখা দরকার। সেখানে দেখবে তোমাদের রস্বইকারান্ত পুংলিঙ্গ শব্দ তোমাদের টেক্সট বইয়ে দেখবে একেবারে ফার্স্ট টার্মে দেখবে যে বিশেষ্য সর্বনাম পদানি বলে একটা সেকেন্ড চ্যাপ্টার সম্ভবত সেটা আছে। সেইখান থেকে দেখবে রস্বইকারান্ত পুংলিঙ্গ শব্দ কোনগুলো, বা ব্যাকরণ বইতেও যেখানে শব্দরূপ আছে সেইখানে দেখে যাবে রস্বইকারান্ত পুংলিঙ্গ শব্দ কোনগুলো,
সেইগুলো তোমরা মুনি শব্দের মতো রূপ করবে, অর্থাৎ মুনিটা মুখস্থ করে ওই শব্দগুলো দিয়ে মুনি শব্দের মতো রূপ লেখার চেষ্টা করবে। তাহলে মুনি শব্দ এবং সেই সংক্রান্ত হর্ষইকারান্ত পুংলিঙ্গ যাবতীয় শব্দ তোমাদের মুখস্থ হয়ে যাবে। এইবার আসছি আমি ধাতুরূপে। ধাতুরূপের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ঈশ ধাতু, স্পৃশ ধাতু আর প্রচ্ছ, লিক আর ভ্রম ধাতু, 5টি ধাতুরূপ রয়েছে। ঈশ মানে হচ্ছে ইচ্ছা করা, স্পৃশ মানে হচ্ছে স্পর্শ করা, প্রচ্ছ ধাতু মানে হচ্ছে জিজ্ঞাসা করা, লিক ধাতু মানে হচ্ছে লেখা এবং ভ্রম ধাতু হচ্ছে ভ্রমণ করা বা বেড়ানো। এখানে আমি ধাতুরূপে লট আর রিটের এক বচনটা, প্রথম পুরুষ এক বচনটা লিখে দিয়েছি। এই এক বচনটা পড়লেই বাকিগুলো তোমরা জানো, তিতসন্তি শীতস্তমী বসমস, আর সতীশ শতসন্তি শশী শত স্বামী শাবস শামস। এই মধ্যে এইগুলো ফেলে দিলেই তোমার ধাতুরূপগুলো মুখস্থ হয়ে যাবে। যেমন ঈশ ধাতুর অর্থ হচ্ছে ইচ্ছা করা, তাহলে ইচ্ছতি ইচ্ছত ইচ্ছন্তি, ইচ্ছসি ইচ্ছত ইচ্ছত, ইচ্ছামি ইচ্ছাব ইচ্ছাম। তারই রিটে হয়ে যাবে এশিষ্যতি এশিষ্যত এশিষ্যন্তি। একটু খেয়াল করবে দুটো স্বয় কিন্তু মূর্ধন্যস্ব, দন্তস্ব নেই। 2 নম্বর বলছে স্পৃশ ধাতু। স্পৃশ ধাতুর মানে হচ্ছে স্পর্শ করা, স্পৃশতি স্পৃশত স্পৃশন্তি, স্পৃশসি স্পৃশত স্পৃশত, স্পৃশামি স্পৃশব স্পৃশম। আরেকটা দেখো, তার রিট হচ্ছে স্প্রক্ষতি স্প্রক্ষত স্প্রক্ষন্তি, স্প্রক্ষসি স্প্রক্ষত স্প্রক্ষত, স্প্রক্ষামি স্প্রক্ষব স্প্রক্ষম। জফলা দিতে অনেকে ভুল করে, জফলাটা কিন্তু অবশ্যই দেবে। ক্ষিয়য় জফলা, কয় মধ্যনিষয় জফলা, ক্ষিয়য় জফলা। পরেরটা হচ্ছে প্রচ্ছ ধাতু। প্রচ্ছ ধাতু মানে হচ্ছে জিজ্ঞাসা করা। পৃচ্ছতি, প্রচ্ছর কিন্তু প্রচ্ছতি হবে না, এটা খেয়াল রাখবে, এটা হয়ে যাচ্ছে প্রি, রফলাটা রি হয়ে যাচ্ছে। পৃচ্ছতি পৃচ্ছতা পৃচ্ছন্তি, পৃচ্ছসি পৃচ্ছতা পৃচ্ছতা, পৃচ্ছামি পৃচ্ছাব পৃচ্ছাম। আর ওদিকে যে রিট রয়েছে সেটা প্রক্ষতি। ঠিক আগেরটাই দেখো স্প্রক্ষতি, আর পরেরটা মানে স্প্রক্ষতিটা হচ্ছে স্পৃশ ধাতুর ক্ষেত্রে, আর প্রচ্ছ ধাতুর ক্ষেত্রে হচ্ছে প্রক্ষতি, পয় রফলা ক্ষিয় জফলা দয়হস্যি। জফলাটা কিন্তু ছেলেরা ভুল করে, আমাদের খাতা দেখতে গিয়ে যে অভিজ্ঞতা হয়েছে সেখানে আমরা জফলাটা বাদ দিয়ে দিই, জফলাটা অবশ্যই লিখবে। পরেরটা হচ্ছে লিক ধাতু। লিক ধাতু হচ্ছে লেখা, লিখতি লিখত লিখন্তি, লিখসি লিখত লিখতে, লিখামি লিখাবো লিখাম। আর ওখানে লেখিষ্যতি লেখিষ্যত, লিখিষ্যতি কিন্তু হয় না, লেখিষ্যতি লেখিষ্যত লেখিষ্যন্তি, লেখিষ্যসি লেখিষ্যত লেখিষ্যত, লেখিষ্যামি লেখিষ্যাব লেখিষ্যাম। পরেরটা হচ্ছে ভ্রম ধাতু। ভ্রম ধাতু হচ্ছে ভ্রমণ করা বা বেড়ানো। ভ্রমতি ভ্রাম্যতি দুটোই হয়, ভ্রমতি ভ্রমত ভ্রমন্তি, ভ্রমসি ভ্রমথ ভ্রমথ, ভ্রমামি ভ্রমাব ভ্রমাম। আর ভ্রাম্যতি ভ্রাম্যতা ভ্রাম্যন্তি, ভ্রাম্যসি ভ্রাম্যথ ভ্রাম্যথ, ভ্রামামি ভ্রামাব ভ্রমাম। এইরকম লটে দুটো রূপই হয়। একটা করবে তোমাদের বইতে আছে ভ্রমতি, আমি যেটুকু দেখলাম, ভ্রাম্যতিও হয়। আরেকটা হচ্ছে লিট। লিটের ভ্রমিষ্যতি ভ্রমিষ্যত ভ্রমিষ্যন্তি, ভ্রমিষ্যসি ভ্রমিষ্যথ ভ্রমিষ্যত, ভ্রমিষ্যামি ভ্রমিষ্যাব ভ্রমিষ্যাম। এই হচ্ছে আমাদের আজকে ধাতুরূপ এবং শব্দরূপ। এইগুলোকে এটা মুখস্থ করা, এবং মুখস্থ করার সঙ্গে সঙ্গে যদি আমি বাক্যে প্রয়োগ করতে শিখি তাহলে আমার আরও বেশি মনে থাকবে। সুতরাং আমাদের লক্ষ্য হবে এটাকে আমি কতভাবে বাক্যে প্রয়োগ করতে পারবো। কতভাবে বলতে কোন কোন বাক্যে কীভাবে আমি প্রয়োগ করব। বাংলা বাক্যগুলো নিজের মন থেকে লিখতে পারো, আবার ব্যাকরণ বইতেও দেখবে অনুশীলনীতে অনেক বাক্য আছে, সেই বাক্যগুলোকে ট্রান্সলেশন করার সঙ্গে সঙ্গেই দেখবে এইগুলো মুখস্থ অনেক দিন পর্যন্ত থেকে যাবে। একবার পড়লেই, একবার মুখস্থ হলেই সারা জীবনের মতো মোটামুটি একটু ধরিয়ে দিলেই মুখস্থ থেকে যাবে। এই হচ্ছে আজকে শব্দরূপ এবং ধাতুরূপ, এইটুকু তোমরা আজকে তৈরি করো।